আমরা দুই ধরনের গ্রাফিক্স দেখে এসেছি এখন পর্যন্ত। একটা হলো আমাদের রাস্টার গ্রাফিক্স এবং আরেকটা হলো আমাদের ভেক্টর গ্রাফিক্স। রাস্টারে আমরা ভিতরে অ্যাকচুয়ালি কী ড্র করতে চাচ্ছি সেগুলোর কোনো বাউন্ডারি আমাদের কাছে ম্যাটার করে না, কারণ পুরো জিনিসটাই আমরা আমাদের স্ক্রিনে যে গ্রিডটা প্রেজেন্ট অ্যাজ ইন এক একটা পিক্সেলে জাস্ট কী কালার বসাতে হবে ওভাবে আমরা জিনিসটা অ্যাসাইন করে দিই। হাউ এভার অ্যাকচুয়ালি আমরা কি ড্র করতে চাচ্ছি, তার মানে আমাদের জিওমেট্রিক শেপগুলোর যে বাউন্ডারি বা আউটলাইনিংটা সেটা ইম্পর্টেন্ট হলো একমাত্র ভেক্টর গ্রাফিক্সে। তো কার্ভস আমরা ভেক্টর গ্রাফিক্সে রেন্ডার করতে হতে পারে। সেটা কিভাবে দেখার আগে দেখি চলেন কার্ভস বলতে আমরা কি বোঝাই। প্রিটি সিম্পল। যদি এই দুটো ডায়াগ্রাম আমরা খেয়াল করে দেখি, এই ডায়াগ্রামটাতে এই যে ট্র্যাকটা দেখতে পাচ্ছি, সো এই ট্র্যাকটা একটা কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করা, ভিতরে আরও অনেক মাল্টিপল প্যাথ আছে, এটা একটা কার্ভ। এই রোলার কোস্টার ডায়াগ্রামটাতে রোলার কোস্টারের যে প্যাথটা, এই ট্র্যাজেক্টরিটা, এটাকে আমরা বলতে পারি একটা কার্ভ। এবং যদি এরকম গেমস আমরা ভেক্টর গ্রাফিক্সের থ্রু বিল্ড করতে চাই, এদের ভিতরে কার্ভ ড্র করতে হতে হবে। হেন্স একটা কার্ভকে কিভাবে কম্পিউটার বানাতে পারে আর কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর গোল। সো লেটস মুভ অন। একটা কার্ভ বেসিকলি কি, আমরা তো জানি যে আলটিমেটলি ফান্ডামেন্টাল লেভেলে অ্যাকচুয়াল শেপস এগুলো বলতে কিছুই এক্সিস্ট করে না। রাদার আমরা যদি একদম জুম করতে থাকি, আস্তে আস্তে বোঝা যায় যে ইটস জাস্ট মাল্টিপল পয়েন্টস ক্লাস্টার্ড টুগেদার, যেটা আলটিমেটলি যত আমরা জুম আউট করব জিনিসটা দেখতে একটা স্মুথ লাইন বা একটা স্মুথ কার্ভের মতো রিপ্রেজেন্টেড হবে। তো কার্ভ ইনটুইটিভলি আসলে হচ্ছে সেট অফ পয়েন্টস। আর এই কথাটা যে বলে ড্রন উইথ আ পেন, এটা বোঝায় যে পুরো কার্ভটা একটা কন্টিনিউয়াস শেপ। তার মানে মাঝখানে এরকম ভিতরে কোনো গ্যাপ থাকতে পারবে না, যেমন এখানে এরকম কোনো গ্যাপ নেই। পুরো জিনিসটাই আলটিমেটলি একটা স্মুথ আউটলাইন। তো দেখি আমরা কিভাবে কার্ভ রিপ্রেজেন্ট করতে পারি। অ্যান্ড যদি আমরা কোনো এক্সাম্পল নিয়ে চিন্তা করি যে কোন কোন জিনিসকে আমরা কার্ভ বলতে পারি, যেমন সার্কেল ইজ আ ফ্যান্টাস্টিক এক্সাম্পল অফ হোয়াট আ কার্ভ ক্যান বি। এবং আমরা যদি একটা সার্কেলের জিওমেট্রিক শেপটা চিন্তা করি অ্যান্ড যদি 2D ভাবে চিন্তা করি, একটা সার্কেল কিন্তু দেখতে একটা ডিস্কের মতো, তাই না? এবং একটা সার্কেল তো এনক্লোজড, এর ভিতরে কোনো গ্যাপ নেই। তো এই যে রিজন বা স্পেসটা ও কভার করে, এই এরিয়াটাই হচ্ছে সার্কেলের ভিতরের এরিয়াটা, যেটা ম্যাথমেটিক্যালি আমরা এটা দিয়ে অনেক কাজ করি, সার্কেল থিওরেমস এই সব কিছু আমরা এতদিনে এক্সপার্ট হয়ে গিয়েছি। তো মেইন জিনিসটা হলো ম্যাথমেটিক্যালি কোনো একটা সিম্পল ইকুয়েশনের থ্রুতে আমরা কিভাবে কার্ভস রিপ্রেজেন্ট করতে পারি। সিন্স সার্কেলের এক্সাম্পলটা দিলাম, সার্কেল নিয়ে চলেন আমরা ডিসকাস করি তাহলে। তো একটা সার্কেলকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সবার প্রথমে যে অপশনটা আসে আমাদের হাতে সেটা হলো ইমপ্লিসিট রিপ্রেজেন্টেশন। সেটা কি, এই নোটেশনটা যদি আমরা খেয়াল করে নেই, এখন সাপোজ একটা সিম্পল লাইন ইকুয়েশন দিয়ে যদি আমরা চিন্তা করি, মিড পয়েন্ট লাইন পড়ানোর সময় এই জিনিসটা আমরা দেখেছিলাম। সেটা হলো ইনস্টেড অফ রাইটিং আমাদের এই টিপিক্যাল লাইন ইকুয়েশন, আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে কিন্তু এভাবেও লিখতে পারি, একটা জেনারেলাইজড ফর্ম, রাইট, যে পুরো এক্সপ্রেশনটা ইজ ইকুয়াল টু 0। তার মানে এই পুরো ইকুয়েশনটা আমি কিন্তু কোনো স্পেসিফিক ভ্যারিয়েবলকে সাবজেক্ট করে লিখছি না। আমি তাহলে কি চেক করতে চাচ্ছি এখানে, আমি দেখতে চাই যেটা মিড পয়েন্ট লাইনে আমরা দেখেছিলাম, যে অ্যাকচুয়ালি যে লাইনগুলো পাস হয় আমাদের এদিকে, মিড পয়েন্টটা কি লাইনটার উপরে পড়ছে, নাকি সেই লাইনের ঠিক বরাবর, নাকি সেই লাইনের ঠিক নিচে পড়ছিল। আর আমরা তখনই এটা শিখেছিলাম, যদি মিড পয়েন্টটা লাইন সেগমেন্টের ঠিক উপরের কোনো একটা পয়েন্ট হয়, আর সেই কোঅর্ডিনেটটাকে আমরা যদি এই রিপ্রেজেন্টেশনে এক্স এবং ওয়াইয়ের জায়গায় সাবস্টিটিউট করি, তাহলে পুরো ভ্যালুটা কিন্তু আমাদেরকে 0 দিত। তার মানে ইমপ্লিসিট রিপ্রেজেন্টেশনে আমরা একটা সার্কুলার ইকুয়েশন বলেন বা একটা লাইনের ইকুয়েশন বলেন, সবাইকে এক সাইডে নিয়ে এসে আলটিমেটলি রাইটে ইকুয়ালস টু 0 দিয়ে চেক করি। কেন? দিস কুড বি টু চেক যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট বা একটা কোঅর্ডিনেট 2D কোঅর্ডিনেটও হতে পারে, 3D কোঅর্ডিনেটও হতে পারে। তো ওই কোঅর্ডিনেটটা
আমরা যদি এই সাইডে সাবস্টিটিউট করে দিই আর যদি 0 আসে আলটিমেট ভ্যালুটা, তাহলে বলতে পারি যেই আমরা শেপটা ড্র করছি, লাইন হতে পারে, কার্ভ হতে পারে, সার্কেল হতে পারে, যেই কোঅর্ডিনেটটা আমরা মাত্র দিলাম এই কোঅর্ডিনেটটা কি সেই আউটলাইনটার উপরে পড়ছে কিনা। এটা ইজিলি ইমপ্লিসিটলিভাবে যদি আমরা ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করি ওভাবে চেক করা যায়। যেমন সার্কেলের ইমপ্লিসিট রিপ্রেজেন্টেশন হবে, সবচেয়ে কমনটা তো আমরা এইভাবে লিখে ফেলি। এইটার এখনও ইমপ্লিসিটলি হয়নি, আমি যদি ইমপ্লিসিটলি লিখতে চাই তাহলে পুরো জিনিসটা এখানে আমার রেডিয়াসটাকে নিয়ে আসতে হবে আর ইকুয়াল টু 0। এটা এখন সার্কেলের ইমপ্লিসিট রিপ্রেজেন্টেশন হয়ে গেল। অ্যান্ড এখানে ফর এভরি এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট ইউ গিভ, যদি সেটা দেওয়ার পর রেডিয়াসটাকে কম্বাইন করে আমরা আলটিমেটলি 0 পাই, তার মানে আমাদের যে এখানে পুরো সার্কেলটা যেই কোঅর্ডিনেটটা আমরা মাত্র দিয়েছি সেই কোঅর্ডিনেটগুলো সার্কেলটার ঠিক সার্কামফারেন্সের উপরে পড়ছে। সো ইমপ্লিসিট রিপ্রেজেন্টেশনের সিগনিফিকেন্স বা বেনিফিট বলতে পারেন এই ফর্মে দেওয়া থাকলে উই ক্যান ইজিলি চেক যে আমার জিওমেট্রিক শেপটার উপরে কোনো একটা কোঅর্ডিনেট পড়ছে কিনা। এরপর আসে হচ্ছে এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন। এক্সপ্লিসিটটা মানে কি? ইমপ্লিসিটে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো ভ্যারিয়েবলকে একটা সাইডে এনে ক্লাস্টার করে সাজানো আর আরেকটা সাইড ইজ ইউজুয়ালি ইকুয়াল টু 0 ভাবে রিপ্রেজেন্ট করা। এক্সপ্লিসিট হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ভ্যারিয়েবলকে সাবজেক্ট বানিয়ে আমি একটা রিলেশন চেক করতে চাই। যেমন এই যে আমরা নর্মাল ইকুয়েশনটা জানি একটা লাইনের, এখানেই কিন্তু আমরা বলতে পারি যে দিস ইজ অ্যান এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন। কিভাবে? আমি যদি এম আর সি এর ভ্যালুটা এখন দিয়ে দিই, সাপোজ এম হচ্ছে 2, সি হচ্ছে 5, এখানে ফর এভরি এক্স ভ্যালুজ আই গিভ ইউ আমরা দেখতে পারি যে ওয়াই এর সাথে এক্স এর রিলেশনটা হচ্ছে এক্স যা হবে তার ডাবল হয়ে +5 হয়ে ওয়াইটা হবে। তো এখানে কিন্তু আমি এক্সপ্লিসিটলি মানে স্পেসিফিক্যালি ওয়াই এর ইন টার্মস অফ এক্স ওর রিলেশনটা আপনাদেরকে আমি প্রেজেন্ট করতে পারছি। সো সিমিলারলি প্রত্যেকটা জিনিসেরই তো এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন তাহলে হওয়া উচিত, রাইট? কিন্তু নট নেসেসারিলি। এই সার্কেলের যদি আমি এক্সাম্পলটা নেই, আমরা তো জানি এটা হচ্ছে সার্কেলটার একটা ইমপ্লিসিট রিপ্রেজেন্টেশন। এটাকে যদি আমরা এখন এক্সপ্লিসিটলি এভাবে চেক করতে চাই, লেটস মেক ওয়াই দ্য সাবজেক্ট, তাহলে জিনিসটা কি চলে আসে? তাহলে এদিকে আমরা পাই r² x² এবং একটা স্কোয়ার রুট। সো স্কোয়ার রুট থাকার কারণে এদিকে একটা প্লাস আর মাইনাস সাইন আমাদের অ্যাড করতে হবে, কারণ ওয়াই পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে। এই সেম এক্সাম্পলটাই যদি আমরা নেই, প্রত্যেকটা এক্সের ভ্যালুর জন্য এখানে ইদার একটা ওয়াইয়ের পজিটিভ অর ওয়াইয়ের একটা নেগেটিভ ভ্যালু হবে। তো এখানেই প্রবলেমটা অ্যারাইজ করছে। কেন সার্কেলের ইকুয়েশনকে আমরা এক্সপ্লিসিটলি রিপ্রেজেন্ট করতে পারছি না? রিজনটা হলো এখানে যেহেতু একটা এক্সের ভ্যালুর জন্য একটা ওয়াই ভ্যালু আসছে না, মাল্টিপল ওয়াইয়ের ভ্যালু আসছে, ইন দিস কেস দুটো, তাহলে এইটা ইজ নট আ ফাংশন। কাজ একটা ফাংশনের ডেফিনেশন হলো এখানে একটা 1:1 রিলেশন হতে পারে, তার মানে একটা ইনপুট দিলে একটা আউটপুটই পেতে হবে আমাদের। আর যদি মাল্টিপল পাই তাহলে দিস ইজ নট আ ফাংশন। আমরা ডিসাইডই করতে পারবো না যে আউটপুট তো অনেকগুলো, সো কোন আউটপুটটা নিয়ে আমরা কাজ করব, এটা তো পসিবল না। তো চেলে সার্কুলার ইকুয়েশনটাকে আমি এক্সপ্লিসিটলি রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু তখন আমার কি করে নিতে হবে? তখন আমার এই জায়গাটা স্পেসিফিকলি বলে দিতে হবে যে আমি কি পজিটিভটা নিব নাকি নেগেটিভ। আমি যদি শুধু এখন পজিটিভটা নেই, এখন এটা এক্সপ্লিসিটলি রিপ্রেজেন্টেড, কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করে কিন্তু ফুল সার্কেল আপনি পাবেন না, কাজ আপনি সবসময় হোয়াট এভার ভ্যালু অফ এক্স ইউ গিভ ওয়াইয়ের কিন্তু পজিটিভ ভ্যালুটা নিচ্ছেন। তার মানে অ্যাট ম্যাক্স আপনি যেটা পেতে পারেন এখান থেকে সেটা হচ্ছে একটা সেমি সার্কেল। আর যদি পজিটিভটা না নিয়ে আমি নেগেটিভটা নিতাম তাহলে এই ইকুয়েশন আপনাকে অ্যাট ম্যাক্স একটা লোয়ার সেমি সার্কেল দেখাতে পারতো, নট দি এন্টায়ার সার্কেল। তাহলে তো আমরা এখানে একটা প্রবলেম ফেস করছি যে এই সার্কেলের যে ইকুয়েশনটা ছিল এইটাকে ফুললি কোনো একটা ইকুয়েশন বের করতে আমাকে দিচ্ছে না, ইদার হাফ পাচ্ছি আমি বা এক্সপ্লিসিটলি রিপ্রেজেন্টই করতে পারবো না। তখন সবচেয়ে বেস্ট যেই জিনিসটা আমাদের আসে হ্যান্ডি, সেটা হলো আমাদের এই প্যারামেট্রিক
রেপ্রেজেন্টেশনটা। হাউ ইজ দিস হ্যান্ডি? প্যারামেট্রিক রেপ্রেজেন্টেশনে এরকম ওয়াই এবং এক্সের এক্সপ্লিসিটলি কোনো রিলেশনশিপ বিল্ড না করে আমরা করি কি, ওয়াই এবং এক্সকে আরেকটা থার্ড প্যারামিটার দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। সেটা টিপিক্যালি আমরা সবসময় এই টি ভ্যালুটা দিয়ে ডিনোট করার চেষ্টা করছি। এই ডিনোটিংটা করা কেন ইজিয়ার? বিকজ এখন ওয়াই আর এক্স দুইজনের উপর ডিপেন্ডেন্ট না। এই সিচুয়েশনে তো এই প্রবলেমটাই ছিল, একটা এক্সের ভ্যালুর জন্য মাল্টিপল ওয়াইয়ের ভ্যালু আসছিল, মানে ওয়াই এক্সের উপর ডিপেন্ডেন্ট ছিল। এখন যদি এই ডিপেন্ডেন্সিটাই আমরা সরিয়ে ফেলি তাহলে তো এই প্রবলেমটা কখনোই থাকবে না। এইটার কারণেই প্যারামেট্রিক রেপ্রেজেন্টেশন সবচেয়ে ইউজফুল এখানে থাকবে। এখন এই এক্সাম্পল দেখি। সার্কেলকে আমরা যদি প্যারামেট্রিকলি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে ধরেন আমি যদি ফাংশনটা লিখি, সো সেখানে এক্সের জায়গায় আমি লিখতে পারি আর কস টি, আর ওয়াইয়ের জায়গায় আমি লিখে ফেলতে পারি আর সাইন টি। মানে এক্স ইজ নাও কন্ট্রোলড বাই আর, মাই ব্যাড, কস টি, এবং ওয়াই ইজ নাও কন্ট্রোলড বাই আর সাইন টি। এটা আমরা এতদূর শিখে এসেছি। তো এখন আপনি ডিফারেন্ট টি এর ভ্যালুর জন্য কিন্তু এই যে সার্কেল, যেটা আগে আমরা ফুল পাচ্ছিলাম না, এইবার পুরোটা আমরা পেয়ে যেতে পারবো। কিভাবে? টিকে যদি আমি এখানে অ্যাঙ্গেল দিয়ে রেপ্রেজেন্ট করি, আর অ্যাঙ্গেল তো আমার আস্তে আস্তে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত যাবে, আর ইউজুয়ালি আমরা রেডিয়ান্সে কাজ করে থাকবো। তাহলে আমি যদি বলে দেই টি এর রেঞ্জ হচ্ছে আপনার 0 থেকে 2π পর্যন্ত আমি নিব, তাহলেই দেখবেন এই জায়গাগুলোতে আপনি যদি 0 থেকে 2π পর্যন্ত একবার বাড়াতে গিয়ে বসান, আলটিমেটলি সবগুলো এই কোঅর্ডিনেট আপনি পেয়ে যাবেন এবার। অ্যান্ড হেন্স এবার এই প্যারামেট্রিক ইকুয়েশন ইউজ করে, এটা কিন্তু আর ইমপ্লিসিট রেপ্রেজেন্টেশন না, দিস ইজ প্যারামেট্রিক রেপ্রেজেন্টেশন। এখন এটা ইউজ করে আমরা সার্কেলের সব পয়েন্টসগুলোকে খুঁজে পেতে পারবো। হেন্স প্যারামেট্রিক রেপ্রেজেন্টেশনের ইউজফুলনেস আমাদের কাছে। তো এখন পর্যন্ত আমরা তাহলে কি দেখলাম? ইমপ্লিসিট রেপ্রেজেন্টেশনস, যেখানে হচ্ছে কোনো স্পেসিফিক ভ্যারিয়েবলের টার্ম সাবজেক্ট করে আমরা থাকি না, ইন জেনারেল আমরা বের করার চেষ্টা করি যে পুরো জিনিসটা ইকুয়াল টু 0 নাকি। অর যদি নর্মালি বলতে চাই, এটা দিয়ে আমরা চেক করি কোনো একটা স্পেসিফিক কোঅর্ডিনেট কি আমার শেপটা বা কার্ভের উপর পড়ছে কিনা। এক্সপ্লিসিট কি? আমি একটা স্পেসিফিক ভ্যারিয়েবলের থ্রুতে পুরো জিনিসটাকে রেপ্রেজেন্ট করছি। ইট ক্যান বি এনিথিং, রাইট? কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, প্রত্যেকটা ইকুয়েশনকেই কিন্তু আমরা ইমপ্লিসিটলি রেপ্রেজেন্ট করতে পারি, কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনকে, এই সার্কেলের ক্ষেত্রে আমরা দেখলাম, প্রত্যেকটা ইকুয়েশনকে কিন্তু এক্সপ্লিসিটলি রেপ্রেজেন্ট করা যায় না। কিন্তু সবাইকে ইমপ্লিসিটলি আমরা রেপ্রেজেন্ট করতে পারি, সবাইকে আমরা প্যারামেট্রিকভাবেও রেপ্রেজেন্ট করা যায়। যেমন আমরা তো জানি টিপিক্যালি একটা কার্ভের ইকুয়েশন হচ্ছে সামথিং এক্স স্কোয়ার প্লাস সামথিং বি এক্স প্লাস সি, রাইট? এটাকে চেলে আমরা ইমপ্লিসিটলিও লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। এটা এক্সপ্লিসিটলিও লেখা যায়, ইমপ্লিসিটলিও লেখা যায়, প্যারামেট্রিকভাবেও রেপ্রেজেন্ট করা যায়। এই এক্সাম্পলটা যদি নেন, এই তো এখানে আমি এক্সকে 2t দিয়ে রেপ্রেজেন্ট করছি ফ্রম হিয়ার, আর ওয়াইকে হচ্ছে টি স্কোয়ার থেকে। তারপর ভ্যারিং টি এর ভ্যালুর জন্য এখানে -2 থেকে 2 পর্যন্ত নিয়ে এসে আমি যে কোঅর্ডিনেটসগুলো এখান থেকে পাবো সেটাকে প্লট করলে দেখেন আই গেট মাই একটা কোয়াড্রেটিক কার্ভ। সো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এভাবে দুইজনের উপর দুইজনকে ডিপেন্ডেন্ট না করে আমি কিন্তু এই প্যারামেট্রিক রেপ্রেজেন্টেশনটা দিয়েও সেম জিনিসটা করতে পারছি। সো এভাবেও কিন্তু আমাদের সব কিছু করা পসিবল। তো এই সিনারিওতে আমরা দেখতে পেলাম যে প্যারামেট্রিক রেপ্রেজেন্টেশনটাও পসিবল। এখানে আপনাদের আরও কিছু এক্সপ্লিসিট রেপ্রেজেন্টেশন আসে, বাট আমরা সেটা অলরেডি ডিসকাস করে এসেছি। এবং আরেকটা পার্ট আমরা এখন দেখব, সেটা হচ্ছে টি এর ভ্যালু ইউজুয়ালি এখানে একটা লাইন সেগমেন্টকে রেপ্রেজেন্ট করা হয়েছে। সো টি এর ভ্যালু এখানে টিপিক্যালি 0 থেকে 1 পর্যন্ত রেপ্রেজেন্ট করা হয়।
যদি একটা লাইন সেগমেন্ট নিয়ে আমরা কথা বলতে চাই, লাইন সেগমেন্টের স্টার্টিংয়ে t=0 থাকে এবং এন্ডিংটাতে t=1 থাকে। যদি t= আপনি নেগেটিভ দিয়ে দেন, তাহলে এখানে বলতে পারেন লিনিয়ার এক্সট্রাপোলেশন হচ্ছে। এক্সট্রাপোলেশন মানে কি? এটা বোঝার আগে আমরা তাড়াতাড়ি বুঝে নেই ইন্টারপোলেশন মানে কি। ইন্টারপোলেশন হলো, সাপোজ আমি আপনাকে এখানে একটা স্টার্টিং আর এন্ড পয়েন্ট দিয়ে দিচ্ছি, আপনি এদেরকে জাস্ট ধরেন একটা বেস্ট ফিট কার্ভের মতো ওদেরকে একটা স্ট্রেইট লাইনে জয়েন করে দিলেন। এরপর টি এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে আপনি যে মাঝখানের এই মিসিং কোঅর্ডিনেটসগুলো বের করেন, এটাকেই কিন্তু আমরা টেকনিক্যালি বলতে পারি ইন্টারপোলেশন। আর যেহেতু এটা একটা লিনিয়ার কার্ভ বলতে পারি বা একটা স্ট্রেট লাইন, একটা লাইন সেগমেন্ট, হেন্স এটাকে আমরা লিনিয়ার ইন্টারপোলেশন বলি। এবং এটাও কিন্তু আমরা সাইরাস-বেক অ্যালগরিদমটা করার টাইমে দেখে এসেছিলাম, প্যারামেট্রিক ইকুয়েশনস অফ আ লাইন সেগমেন্ট, ওটাই কিন্তু আলটিমেটলি আমাদের লিনিয়ার ইন্টারপোলেশন, আপনার রেঞ্জের ভিতরের এই কানেক্টিং পার্টগুলোকে বের করা। আর যদি রেঞ্জের বাহিরে আমরা বের করা স্টার্ট করি, সাপোজ টি নেগেটিভ যখন বা t=1 তখন, ওটাই হলো গিয়ে তখন এক্সট্রাপোলেশন হয়ে যায়। সো এই কনসেপ্টটা মাথায় রাখবেন, বিকজ একটু পরেই আমাদের এই জিনিসটা খুবই কাজে লাগবে। ওকে, মুভিং আহেড, আমরা এই পার্টটাও দেখে এসেছি। তো এতক্ষণ আমরা ডিসকাস করেছি যে একটা কার্ভকে আমরা ইমপ্লিসিটভাবে, তারপর এক্সপ্লিসিটভাবে, তারপর লাস্টলি দ্য মোস্ট ইউজফুল ওয়ান, আমরা প্যারামেট্রিকভাবে ওদের ইকুয়েশনস অথবা এক্সপ্রেশনগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটাভাবে যে কোনো কার্ভকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই অর মেইনলি ড্র করতে চাই, আরেকটা মেথড হচ্ছে আমাদের সাবডিভিশন রিপ্রেজেন্টেশন। সো এই জিনিসটা চাইকিন্স অ্যালগরিদমটা ফলো করে, যেটার আপনার দেখবেন আপনাদের যে স্লাইডটা দেওয়া নিচে ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের মনে হয় একটা সুন্দর স্লাইড দেওয়া আছে, কেউ যদি ডিটেলসে আরও পড়তে চান ওইটা রিড করতে পারেন। সো আদারওয়াইজ লেটস সি এখানে আমাদের কী কী করতে হবে। ওকে, সো সাবডিভিশন রিপ্রেজেন্টেশনটা কীভাবে কাজ করে? সাবডিভিশন কথাটা শুনে একটা জিনিস আমাদের ইনটিউশনে আসা উচিত, সেটা হচ্ছে ভাগ ভাগ করে সামহাউ একটা কার্ভকে রিপ্রেজেন্ট করতে হবে। নাও হাউ ক্যান উই ডু দিস? একটা খুবই বলতে পারেন ব্রুট ফোর্স মেথড হচ্ছে, আমি সাপোজ এরকম যদি একটা সাপোজ সার্কেলকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যেটা দেখতে এরকম, একদম তো ইমিডিয়েটলি এরকম স্মুথ আমি পাবো না আনলেস আমি কোনটা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করছি। অন্য কোনোভাবেও কি এটা করা যায়? একটা ব্রুট ফোর্স মেথড হতে পারে যে যতটুকু আমি ড্র করতে চাচ্ছি তার আশেপাশে এরকম সাপোজ আমি একটা স্কোয়ারের মতো 4টা পয়েন্ট দিয়ে জিওমেট্রিক শেপটা নিয়ে নিই। এরপর আস্তে আস্তে যদি আমি এই পার্টগুলোকে সরাতে সরাতে শ্রিঙ্ক করতে করতে সামহাউ ইফ আই ক্যান রিচ এরকম একটা স্মুথ সার্কেল, তাহলেই তো আমার ওই প্রপার সার্কেলটা রেন্ডার হয়ে গেল না? এই অ্যাপ্রোচটাই চাইকিন্স অ্যালগরিদম ফলো করার চেষ্টা করে। দিস ইজ অ্যান ওভার সিম্পলিফাইড এক্সাম্পল বাট ভেরি এফেক্টিভ। চলেন দেখি জিনিসটা কীভাবে হয়। তার আগে এই লাইনটা খেয়াল করে দেখেন, ইচ সাবডিভিশন মেক্স দ্য সেট অফ পয়েন্টস ক্লোজার টু দি ইন্টেন্ডেড কার্ভ। তার মানে যত ভেঙে ভেঙে আমরা এখানে দেখবেন নিউ পয়েন্টস জেনারেট করার চেষ্টা করব। এখানে যে আমি আপনাকে ইনিশিয়ালি কিছু পয়েন্টস দিয়ে দিব, সাপোজ একটা স্কোয়ারের 4টা এজ দিয়ে দিব, এখান থেকে আরও নতুন পয়েন্ট জেনারেট করবেন যেগুলো উড মেক ইট সিম মোর লাইক আ সার্কেল। তারপর এই নতুন পয়েন্টগুলো থেকে আরও ফার্দার নিউয়ার পয়েন্টস আমরা জেনারেট করব, যেটা আরও বেশি সার্কুলার হবে দেখতে। তো আস্তে আস্তে যে জিনিসটা আমরা ধরতে পাচ্ছি, পুরো জিনিসটাই কিন্তু একটা রেপিটেটিভ প্রসেস, রাইট? তো এই এক্সাম্পলটা দেখেন। সো আমি যদি একটা সার্কেলকে ড্র করতে চাই, সাপোজ আমি ইনিশিয়ালি এই 4টা পয়েন্ট দিয়ে আমি আপনাকে এই স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। তো দিস ইজ হাউ চাইকিন্স অ্যালগরিদম ওয়ার্কস। ও এভাবে আপনাকে সাপোজ এটা একটা, এটা একটা, এটা একটা আর এটা একটা লিনিয়ার কার্ভ দিয়ে দিয়েছে, 4টা লিনিয়ার কার্ভ। আপনি করবেন কি, এই প্রথম ভার্টেক্সটাকে আমরা পিক করলাম, এই ভার্টেক্সের নেইবার বলতে পারি এই ভার্টেক্সটা এবং
এই ভার্টেক্সটা। আমি এই ভার্টেক্সের এই নেইবারের সাথে মাঝখানে একটা স্প্লিট করব। সিমিলারলি ওর এই নেইবারটার সাথে এই জায়গায় আরেকটা স্প্লিট করব। আবার আই উইল মুভ অন টু দিস ওয়ান। এটার জন্য নেইবার হচ্ছে এটা এবং এটা। ওর সাথে ওর স্প্লিটিং অলরেডি এই জায়গাটায় আছে, তো আমি ওর সাথে নেক্সট ওর এই নেইবারকে এই জায়গাটা থেকে স্প্লিট করে দিচ্ছি। কেন স্প্লিট করছি এখনই আমরা দেখব। তারপর সাপোজ আই পিক দিস ওয়ান। এইটার নেইবার হচ্ছে এটা এবং এটা। এইটার সাথে ও এই জায়গাটায় স্প্লিট করে নিল এবং এটার জন্য এখানে ওর স্প্লিটিং অলরেডি এক্সিস্ট করে। এরপর আমি কি করব, এই যে নতুন এই স্প্লিটিং ভার্টেক্সটা পেলাম, এই ওল্ড ভার্টেক্সের সাথে এই স্প্লিটেড ভার্টেক্সটার আমি অ্যাভারেজ বের করে নেব, যেটা আমি এই মিড পয়েন্টটা পেয়ে যাব। সিমিলারলি এখানেও পেয়ে যাব, এখানেও পেয়ে যাব, এখানেও যদি আমি এইটা আর এটার অ্যাভারেজ করি এটা পাবো। এটা আর এই পয়েন্টের অ্যাভারেজ করলে এখানে চলে আসবে, দেন এখানে, এখানে এবং এখানে। নাও এই অ্যাভারেজ করার পর যে আমার নিউ ভার্টেক্সগুলো আসলো, এদেরকে দিয়ে আমি আগে এখন যেটা করব, এই যে এই পয়েন্টসগুলো, তারপর এই পয়েন্ট, তারপর এটা, এই পয়েন্ট, মাঝখানের এই সবাইকে সরিয়ে এই যে আমি লাস্টে এই নতুন এদেরকে আমি ক্রিয়েট করলাম, দিজ ওয়ান্স, এদেরকে আমি এখন জয়েন করে নতুন আরেকটা শেপ বানিয়ে ফেলবো, জয়নিং দিজ ওয়ান্স। অ্যান্ড এইরকম দেখতে তখন শেপটা হয়ে যাবে। আবার আমি সেম প্রসেসটা রিপিট করব। সেটা কিভাবে? ইফ আই পিক দিস ভার্টেক্স, দিস ওয়ান, এটার নেইবার হচ্ছে ও, তো আমি স্প্লিট করে নিলাম। এটার নেইবার ও, তো আমি স্প্লিট করে নিলাম। এখানে একটা স্প্লিটিং হবে, এখানে, এখানে, এদিকে, এদিকে, এদিকে। এরপর এই স্প্লিটিং পার্টের পর এইটা আর এটার আমি অ্যাভারেজ করব। সো এই পয়েন্টটা চলে আসবে। সো সিমিলারলি এই পয়েন্টটা, এটা, এটা, এরকম করতে করতে আশেপাশে সব জায়গায় আমার এই পয়েন্টসগুলো চলে আসবে। হেন্স এই নিউ পয়েন্টগুলো আমি ফার্দার কানেক্ট করে দিব। অ্যান্ড এবার করার পর দেখবেন আলটিমেটলি আমি এরকম একটা শেপে রিচ করব। অ্যাজ ইন আমি যদি আমার নিউ ভার্টেক্সগুলোকে কানেক্ট করে দিই, নাও দিস ইজ অলমোস্ট লুকিং লাইক আ পারফেক্ট সার্কেল। সো এখানে প্রসেসটা দুবার ছিল। জিনিসটা আরও আমরা করতে থাকলে আরও ফাইন ছোট 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 পয়েন্টস আমরা পেয়ে যাব, যেখানে ফাইনাল ভার্টেক্সগুলোকে কানেক্ট করে দিলে আমরা যেরকম কার্ভ রেন্ডার করতে চাচ্ছি ওরকমই দেখতে হবে আলটিমেটলি। সো এই প্রসেসটা ছিল আমাদের চাইকিন্স অ্যালগরিদম। আর এরকম রেপ্রেজেন্টেশনটাকে আমরা সাবডিভিশন রেপ্রেজেন্টেশন বলে থাকি। সো দিস ওয়াজ অ্যানাদার ওয়ে অফ রেন্ডারিং আ কার্ভ। এইবার আমরা এখন থেকে বিয়ন্ড দিস পয়েন্ট আমরা এখন শিখব দ্য প্রসিজারাল রেপ্রেজেন্টেশন অফ কার্ভস। অলরাইট, সো প্রসিজারাল রেপ্রেজেন্টেশন অফ কার্ভস কীভাবে কাজ করে? অবভিয়াসলি সাবডিভিশন থেকে আমরা দেখে এসেছি যে এরকম একটা কার্ভকে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের ছোট ছোট অনেক স্টেপ করতে হতে হয়। সিমিলারলি এই প্রসিজারাল রেপ্রেজেন্টেশনটাও ওরকম একটা সেম জিস্ট ফলো করে, যে অল্প কিছু ভাগ ভাগ করে লাস্টে সব কিছুকে কম্বাইন করে কি সামহাও আমরা লাস্টের কার্ভটাকে রেন্ডার করতে পারি কিনা, এটাই আমাদের টার্গেটটা। সো সিন্স আমরা বারবার কার্ভস নিয়ে কথা বলছি, আমাদের এটা জানা উচিত যে পলিনোমিয়ালস, ইট ক্যান বি আ লিনিয়ার পলিনোমিয়াল, যেখানে জিনিসটা আমাদেরকে কি বোঝায়, একটা সিরিজ অফ টার্মস যাদেরকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি এবং জিনিসটা যদি একটা লিনিয়ার পলিনোমিয়াল হয় তাহলে কিন্তু দেখতে একটা স্ট্রেট লাইন হয়। যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয় তাহলে ইট লুকস লাইক ইদার একটা স্মাইলি গ্রাফ, অর যদি এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট নেগেটিভ থাকে তাহলে একটা স্যাড কার্ভ, তাই না? এটাই তো আমাদের কোয়াড্রেটিক কার্ভস বা পলিনোমিয়াল। যদি একটা কিউবিক হয়, কিউবিক পলিনোমিয়াল, তাহলে দেখতে এরকম একটা সাইনোসয়েডাল গ্রাফের মতো হয়, আর উল্টো এভাবেও হতে পারে। ডিফারেন্সটা কি? কোয়াড্রেটিকে, এটা কোয়াড্রেটিকে আমরা দেখতে পারি একটা স্টেশনারি পয়েন্ট থাকে নিচে অথবা উপরে, এটাকে আমরা ম্যাক্সিমাম পয়েন্ট বলি, এটাকে আমরা মিনিমাম পয়েন্ট বলি। কিন্তু কিউবিকে যদি আমরা সেই একই জিনিসটা খেয়াল করে দেখি, আমার কাছে দুইটা স্টেশনারি পয়েন্ট থাকে এরকম, এটা হচ্ছে ম্যাক্সিমামটা আর নিচেরটা হচ্ছে মিনিমামটা।
এবং একটা কোয়ার্টিক কার্ভও হতে পারে, যেখানে x⁴ হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি। একটা টু দি পাওয়ার 5-এরও গ্রাফ রিপ্রেজেন্ট করা যায়, 6, 7, 8, 9 যেতেই থাকে। কিন্তু একটা জিনিস আমরা জানি, ফার্স্ট অফ অল, যত হায়ার ডিগ্রি পলিনোমিয়ালস কম্পিউটার্স রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি অনেক হেভি একটা কাজ। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের কথা দেওয়া। এই জিনিসটাই খেয়াল করে দেখি যে কেন আউট অফ নোওয়্যার ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালের কথা বলছে। বলার রিজনটা হলো, আমরা সবসময় উই উইল লুপ ব্যাক টু কী করার চেষ্টা করছি, আমরা একটা কার্ভকে রেন্ডার করার চেষ্টা করছি। সো এখন এই প্রসিজারাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখতে চাচ্ছি যে সামহাও এরকম লিনিয়ার সেগমেন্টস, লিনিয়ার কার্ভ অথবা কোয়াড্রেটিক অথবা কিউবিক অথবা আরও হায়ার পাওয়ার কার্ভ দিয়ে কি এই ছোট ছোট কার্ভগুলোকে রিপ্রেজেন্ট করা যায় কি না, এই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করছি। বাট আমি মাত্র রিপিট করলাম, এই হায়ার ডিগ্রি পলিনোমিয়াল যত আমরা বাড়াতে চাই, ইভেন দো শেপগুলো ইজিলি তখন ম্যানিপুলেট করা পসিবল হতে পারে, কিন্তু পলিনোমিয়ালটার তো ইকুয়েশনটা আমার কম্পিউটারকে দিতে হবে, রাইট? কম্পিউটারের তো পলিনোমিয়ালের ইকুয়েশনটা জেনারেট করে তারপর সে কোঅর্ডিনেটসগুলো ড্র করবে আমার স্ক্রিনে ওই পলিনোমিয়াল ফাংশনটাকে ইউজ করে। সেটা তো বানাতে হতে হবে আগে কম্পিউটারকে, রাইট? আর সেই জিনিসটা যদি টাইমলি না করতে পারে, ইফ ইটস কম্পিউটেশনালি ভেরি হেভি, অনেক বেশি ম্যাথস ইনভলভড, তাহলে তো একটা কম টাইমে যদি আপনার স্ক্রিনে মাল্টিপল কার্ভস ড্র করতে হতে হয়, ও তো আপনাকে একটা সার্টেন টাইমের ভিতর রেন্ডারই করতে পারবে না। ইট উইল বি টু স্লো। এটা তো পসিবল না। অ্যান্ড সেটারও আরেকটা এক্সাম্পল দেখেন, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে আমরা বুঝতে পারি। সেটা কি, যদি আমি আপনার একটা লাইন সেগমেন্টকে রেন্ডার করতে চাই, আমার দুটো পয়েন্ট দিয়ে দিতে হয়, রাইট? যদি একটা লাইন সেগমেন্ট হয়, একটা স্টার্টিং আর একটা এন্ড। সিমিলারলি যদি কোয়াড্রেটিক হয়, আমি একটা স্টার্টিং, এন্ড পয়েন্ট এবং আরেকটা ওর মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে দিতে পারি। তার মানে তিনটা। যদি কিউবিক পলিনোমিয়াল আমি রিপ্রেজেন্ট করতে চাই, আমার এখানে 4টা ডেটা পয়েন্ট দিয়ে দিতে হবে। একটা স্টার্টিং, ওর একটা স্টেশনারি পয়েন্ট, আরেকটা স্টেশনারি পয়েন্ট, আরেকটা এন্ডিং। এরকম করে আমার 4টা ডেটা পয়েন্ট দিতেই হবে যদি আমি একটা কিউবিক পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করতে চাই। যদি একটা কোয়ার্টিক গ্রাফ হয়, মানে x⁴ ডিগ্রির একটা পলিনোমিয়াল, তাহলে কিন্তু এখানে আমার অ্যাটলিস্ট 5টা পয়েন্ট দিয়ে দিতেই হবে, নাহলে কিন্তু পসিবল না ওগুলোকে ইউজ করে এদের ইকুয়েশনটা আমার তৈরি করার। সো এখন একটা পলিনোমিয়ালকে কিন্তু অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, বাট ল্যাগ্রাঞ্জটা আমরা স্পেসিফিক্যালি দেখি, তাতে আমরা বুঝে যাব কিভাবে প্রবলেমটা হতে পারে। সেটা হলো, যত বেশি আপনার ডেটা পয়েন্ট বাড়তে থাকবে, আমি যে আমার এই ওয়াই বা এফ অফ এক্স এক্সপ্রেশনটা বানাতে চাচ্ছি পলিনোমিয়ালের, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দেখেন, এখানে 0 থেকে n পর্যন্ত যায়। n ডিনোট করে আপনার পলিনোমিয়ালের ডিগ্রি। তো আমি যদি সাপোজ x⁴ একটা পলিনোমিয়ালের এক্সপ্রেশন বের করতে চাই, তাহলে আমার n=4 থাকবে এখানে। সো এখন যদি এই জায়গাটায় খেয়াল করেন, ইটস বেসিকলি y, কে শুরু হবে 0 থেকে, তার মানে y0 ইন্টু L0 প্লাস y1 থেকে L1 প্লাস y2 থেকে L2 প্লাস y3 থেকে L3 প্লাস y4 থেকে L4। সো এখানে দেখেন আমার কিন্তু 5টা টার্মই আসবে, রাইট? অ্যান্ড মেক সেন্স, বিকজ আমার এখানে x⁴ এর জন্য 5টা ডেটা পয়েন্টই আমার দিতে হতো, তাই না? তো এখান থেকে আলটিমেটলি y= পুরো জিনিসটা এইভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, তাই না? আর আমি আপনাকে 5টা ডেটা পয়েন্ট দিয়ে দিব, অ্যাজ ইন আমি আপনাকে x0, y0, x1, y1, x2, y2, x3, y3, x4 আর y4, এই 5টা ডেটা পয়েন্ট আমি আপনাকে দিয়ে দিব। ইউজিং দিজ 5 ডেটা পয়েন্টস, এখান থেকে আপনার এই এত বড় এক্সপ্রেশনটাতে আসতে হবে। অ্যান্ড এই এক্সপ্রেশনটা কিন্তু এই পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা হবে অর ইকুয়েশনটা হবে, যেটা ইউজ করে আপনি যেই শেপই এটা আসুক,
ওই শেপের যে কোনো সার্টেন পয়েন্টের যদি কোঅর্ডিনেট আপনি বের করতে চান এক্সের ভ্যালু দিয়ে সেই করেসপন্ডিং ওয়াইয়ের ভ্যালুটা আপনি পেতে পারেন। অ্যান্ড উই আর নট এন্ডিং অলরেডি। এখানে এই L0, L1, L2, L3, L4টা দেখতে পাচ্ছেন না, এগুলোর কিন্তু আমরা বলি ল্যাগ্রাঞ্জ বেসিস, রাইট? ল্যাগ্রাঞ্জ বেসিসের দেখেন এই একটা L0 বের করার ফর্মুলা কিন্তু এই এত বিশাল বড়টা। তার মানে আমি যদি ইউজিং দিজ ডেটা পয়েন্টস আমি এখান থেকে যদি L0কে বের করার চেষ্টা করি ফ্রম হিয়ার এই জায়গাটা, তাহলে দেখি ফর্মুলাটা কি হয়। L0তে দেখেন কখনোই আমরা এমন জিনিস এনশিওর করব না যে নিচের ডিনোমিনেটরটা কখনো যেন 0 না চলে আসে। তার মানে কখনো এক্সকে আর এই x0 কে তো আমার 0 থেকে কত পর্যন্ত যাবে, 4 পর্যন্ত যাবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 4 পর্যন্ত যাবে, রাইট? সো কখনো তার মানে নিচে x4 মাইনাস x4 করা যাবে না, বিকজ এরকম করলেই তখন আমার কি চলে আসবে, নিচে 0 চলে আসবে, তাহলে আমার বেসিসটা তখন আনডিফাইন চলে আসবে, আমি ম্যাথ করতে পারবো না। তো ল্যাগ্রাঞ্জ বেসিস ফলো করার ইটস প্রিটি সিম্পল, বাট এই রুলটা মেনটেন করতে হয় যে আমি এখন যেই বেসিসটা বের করছি, যেমন আমি এখন বের করতে চাচ্ছি L0 মানে Lকে, তার মানে যখন আমি নিচে x0 থাকবে পাশে কিন্তু কখনো x0 দিয়ে সাবট্র্যাক্ট করতে পারবো না আমি, কাজ করলে তখনই কি চলে আসবে, আমার নিচে আনডিফাইন চলে আসবে। তাহলে দিস ইজ হাউ দ্য ফর্মুলা উইল গো। উপরে একটা x তো থাকবেই, তাহলে x মাইনাস x0 ডিভাইডেড বাই x0 মাইনাস x0। খেয়াল করে দেখেন আমি যদি x0টাকে এখানে নেই নিচে কিন্তু x0 মাইনাস x0ই চলে আসবে। এটা যদি আমি করি এটা কিন্তু পসিবল না। তাহলে আমি সিন্স কে আমার ইজ ইকুয়াল টু 0 হিয়ার, তাহলে x0র এই টার্মটা আমি নিব না, এটা স্কিপ করে তাহলে আমি এখন চলে যাব x1-এর জন্য। তো দেখি তাহলে। সো আমার এখন L0-র জন্য যে আমি পুরো এই ফর্মুলাটা সাজাবো, আই নো সিন্স কে ইজ ইকুয়াল টু 0, তার মানে আমি x0কে নিব না, তাহলে আমি নেক্সটে চলে যাব x1। তাহলে পুরো ফর্মুলাটা দেখেন x মাইনাস x1, তার সাথে তাহলে আমার নিচে কিন্তু xkটাই থাকে, কে এর ভ্যালু যেহেতু 0 তার মানে x0 মাইনাস উপরে যা দিবেন নিচে এক্স্যাক্টলি তাই, সো x1। এরপর আমরা মাল্টিপ্লাই করব কার সাথে, আবারও x মাইনাস এবার আমি যাব x2 ডিভাইডেড বাই আবারও xk, কে যেহেতু আমার 0, সো x0 মাইনাস x2 ইন্টু আমি x মাইনাস x3 ডিভাইডেড বাই x0 মাইনাস x3 ইন্টু x মাইনাস x4 ডিভাইডেড বাই x0 মাইনাস x4। কেন 4-এ থেমে গেলাম? বিকজ n ইজ ইকুয়াল টু 4 আর আমি কে থেকে n পর্যন্ত যাব, কে শুধু 0 ছিল তো আমি 0 থেকে 4 পর্যন্ত গিয়েছি, রাইট? আর কোনটা আমি সবসময় অ্যাভয়েড করব, হোয়াট এভার কে ইকুয়ালস টু হবে ওই টার্মটা আমরা নিব না। তো দেখেন এতটুক যদি পুরাটা সলভ করেন এখানে শুধু আপনি পাবেন L0 ল্যাগ্রাঞ্জ বেসিসের প্রথম বেসটা, তার মানে এইটা কিন্তু শুধু এই যে L0কে পেলেন। তো এই L0-র সাথে আপনার বাইরে একটা Y0কে মাল্টিপ্লাই করতে হবে। এই Y0টা বেসিকলি কিছুই না, এই যে এখানে আমি প্রথম ডেটাটা দিয়ে দিয়েছিলাম, এখানে প্রথম Y-এর এই ডেটাটাই হলো Y0, তো ওইটার সাথেই ল্যাগ্রাঞ্জ বেসিসকে আপনার মাল্টিপ্লাই করতে হবে, তাতে জাস্ট প্রথম টার্মটা আপনি পাবেন। এরপর প্লাস y1 ইন্টু L1, এবার আপনার ল্যাগ্রাঞ্জ বেসিস বের করতে হবে L1-কে। তার মানে দেখেন এদিকে যদি আমি আবারও এই সেম ফর্মুলাটা ইউজ করি, দিস ওয়ান এই বেসিসেরটা, এইখানে তাহলে L1 যেহেতু আমার কে এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এবার আমি x মাইনাস x0, এবার কিন্তু আমি 0কে নিতে পারবো, কাজ এবার কিন্তু আমার x0 না, x হচ্ছে 1, তো x1 মাইনাস x0। এরপর হচ্ছে x মাইনাস x1,
আমি কিন্তু এবার নিতে পারবো না, কারণ এবার কে হচ্ছে 1, তার মানে নিচে এক্স মাইনাস এক্স 1 হয়ে যাবে। সো আই ক্যান নট টেক দিস। তো এইটা আসবে না, বাট এটার পর তাহলে কে আসবে? এক্স 2 এরটা আসবে, এক্স 3 এরটা, এক্স 4 এরটা। এরকম করে সবাইকে শেষ করে আপনি ফাইনালি L1 পেয়ে যাবেন। সেই L1 এর সাথে y1 এর ভ্যালুটা মাল্টিপ্লাই করলে সেকেন্ড টার্মটা চলে আসবে। এরকম করে L2, L3, L4 সবাইকে বের করার পর ফাইনালি আপনি এই পলিনোমিয়ালের পুরো ইকুয়েশনটা পাবেন। সো দেখছেন, এইটা জাস্ট একটা কার্ভকে রেন্ডার করার পিছনে, ওর ইকুয়েশন বের করার পিছনে কতটুক আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে। আমি তো করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। জিনিসটা ইজ ভেরি লেন্দি অ্যান্ড টিডিয়াস, রাইট? অনেক রেপিটেটিভ কাজ। তো ক্লিয়ারলি আমি যদি এই পুরো ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়ালটা একটা লাইন সেগমেন্ট, একটা কোয়াড্রেটিক, কিউবিক বা অ্যাট ম্যাক্স এক্স টু দি পাওয়ার 4 এর জন্য করলেও কিন্তু জিনিসটা অতটাও লেন্দি হয় না। বা চিন্তা করে দেখেন, আই এম টকিং অ্যাবাউট পলিনোমিয়ালস যেগুলো প্রবাবলি এক্স টু দি পাওয়ার 10 বা এক্স টু দি পাওয়ার 12 এতটুক লেভেল পর্যন্ত বা বিয়ন্ড দ্যাট যাচ্ছে। কতটা ডিফিকাল্ট তখন কম্পিউটার্সের জন্য, রাইট? তার মানে এই পলিনোমিয়ালস দিয়েও তো আমি আলটিমেটলি কার্ভগুলোকে রেন্ডার করতে পারবো না। সামহাও এই যে ছোট ছোট ডিগ্রির কার্ভসগুলো, যেমন লাইন সেগমেন্ট, কোয়াড্রেটিক, কিউবিক বা টু দি পাওয়ার 4, এদেরকে সামহাও আমার এমনভাবে কম্বাইন করতে হবে সো দ্যাট এনি শেপ অফ কার্ভ, আপনি যে কোনো শেপ চান, সবগুলোকে যেন এদেরকে কম্বাইন করে রেন্ডার করা যায়। এই প্রসেসটাই আমরা এখন দেখব যে কিভাবে এটা আমরা করতে পারি। সেটার জন্যই আমরা ফাইনালি বেজিয়ার কার্ভস ইউজ করব। এখন আমরা স্টেপ বাই স্টেপ যাব। বাট টিল নাও আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেলেছি যে এরকম ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়ে আমরা দেখেছি যে এখানে হায়ার অর্ডার ফাংশনস অনেক বেশি লেন্দি হয়ে যায়। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে আরেকটা প্রবলেম আইডেন্টিফাই করে, সেটা হলো যে এখানে অসিলেশনস হয়। অসিলেশনস জিনিসটা মানে কি? ধরেন একটা কার্ভ, একটা হায়ার ডিগ্রি পলিনোমিয়াল, সাপোজ এক্স টু দি পাওয়ার 15, এক্স টু দি পাওয়ার 20, এরকম যখন হায়ার ডিগ্রি পলিনোমিয়ালস হয়ে যায় তখন দেখা যায় কি পুরো শেপটা ড্র করার পর আপনি যত এন্ড পয়েন্টে রিচ করতে থাকেন তখন প্রবাবলি এই হাই অ্যান্ড লোগুলো অনেক ফাস্ট হতে থাকে। এই যে অনেক জিনিসটা খুব শার্প মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্ট রিচ করে। সো ওই পয়েন্টগুলো আমরা কোনোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারবো না। এটাকেই কিন্তু দেখবেন উইগলস অথবা অসিলেশন বলে ওরা ফ্রেজ করছে। তো আমাদের তখন দেখবেন একটা লোকাল কন্ট্রোল থাকবে না। এই কেসটা আমরা পরে ডিসকাস করবো আবার, যে লোকাল কন্ট্রোল বলতে কী বোঝাচ্ছে আর কেন বলছে যে চেঞ্জ এনি এক্স ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জেস দ্য হোল কার্ভ। এটা আমরা একটু পর দেখব। আর অবভিয়াসলি এটা আমরা মাত্র ডিসকাস করেছি যে হায়ার ডিগ্রির জন্য ওদের পলিনোমিয়ালের এই ইকুয়েশনসগুলো বানানোই ইজ ভেরি কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। সো আমাদের অন্য আরেকটা মেথড চিন্তা করতে হবে, আর সেটাই একটা জিস্ট আমি আপনাদেরকে দিয়েছি, বাট এখন আমরা সেটা ফুল ফ্লেজেডভাবে দেখব। সেটা হলো, রিমেম্বার প্রথমে যে আমরা একটা রোলার কোস্টারের এক্সাম্পল দেখলাম, প্রিটি মাচ রোলার কোস্টারের পুরো শেপটা দেখেন এরকমই কিন্তু ছিল ওর প্যাথটা। হোয়াট ইফ পুরো জিনিসটাকে একবারে রেন্ডার করার না চেষ্টা করে আমি সেটাকে ছোট ছোট কার্ভসে ভেঙে ফেলি? বিকজ মাত্র আমরা একটা জিনিস দেখলাম, ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল দিয়েও হোক বা নিউটনস, ভ্যান্ডারমন, যে ধরনের পলিনোমিয়াল দিয়েই আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইকুয়েশনস, উই নো অ্যাটলিস্ট লাইন সেগমেন্টস অথবা কোয়াড্রেটিক কার্ভস অথবা কিউবিক, এদেরকে কিন্তু রেন্ডার করার জন্য বেশি রিসোর্সেস লাগে না। সো হোয়াট ইফ আমরা পুরো কার্ভটা একবারে রেন্ডার না করে এদেরকে এই পার্টগুলোতে ভেঙে নেই, অ্যান্ড এই ফাইনাল যে এই ছোট ছোট পার্টসগুলো, এই ছোট ছোট পার্টসগুলোতে আমরা এই যে কোনো একটাকে ইউজ করে রেন্ডার করে ফেলি। আর এদেরকে যদি সামহাও আমি ম্যানিপুলেট করে এরকম শেপে নিয়ে আসতে পারি, আর তারপর লাস্টে এই এক একটা পিসওয়াইজ কার্ভ, যেহেতু আমি এদেরকে স্প্লিট করে ফেলবো, এদেরকে আমরা পিসওয়াইজ কার্ভস বলবো,
এই লাস্টে যদি এই কার্ভগুলোকে আমি জয়েন করে দিই তাহলেই কি এই পুরো কার্ভটা আমার ফাইনালি রেন্ডার হয়ে যাবে না? এইটাই হচ্ছে দ্য জিস্ট অফ আমাদের প্রসিজারাল রিপ্রেজেন্টেশন অফ কার্ভস। এবং এই ছোট ছোট পার্টগুলোকে আমরা স্প্লাইনসও বলে থাকি, অর পিসওয়াইজ কার্ভসও আপনি এদেরকে বলতে পারেন। তো এই ছোট ছোট স্প্লাইনগুলোকেই আমরা কিভাবে বানাতে পারি এই জিনিসটাই কিন্তু আমরা এখন দেখব। অ্যান্ড অ্যানাদার থিং টু নোটিস, এই যে পয়েন্টটাতে এসে দুইটা স্প্লাইন বা দুইটা পিসওয়াইজ কার্ভ জয়েন হবে এগুলোকে আমরা জয়েন্টস বলবো অথবা নটস বলবো। এই পার্টগুলোকে দিজ ব্লু পার্টস, যেখানে মাল্টিপল পয়েন্টগুলো এসে এরকম জয়েন করবে, এইগুলো এটা আর এটা, দিজ ওয়ান্স। সো চলেন দেখি কিভাবে হয়। সো মাত্র আমরা ডিসকাস করেছিলাম পিসওয়াইজ কার্ভস, আর আমরা সেটাও দেখে এসেছি যে যত হায়ার ডিগ্রিতে আমরা যাব সেই হাই পাওয়ার পলিনোমিয়ালসগুলো রিপ্রেজেন্ট করতে অনেক প্রবলেম হয়। তো আমাদের হাতে অপশন আছে লাইন্স, কোয়াড্রেটিক্স এবং কিউবিক ওয়ান্স, রাইট? কোয়াড্রেটিক কার্ভ, কিউবিক কার্ভ, কোয়ার্টিক মানে যদি পাওয়ার 4, কোয়ার্টিক ওয়ান্সও আছে আমাদের কাছে। সো কোনটাকে এদের ভিতরে পিক করে এরকম ছোট ছোট যে এই পার্টটা, সাপোজ এই পার্টটা কোনটাকে ইউজ করে আমি আরও বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটাই আমরা তাহলে এখন দেখি। চলেন লেটস ডিসকাস দ্য প্রবলেম। সেটা হলো আমি যদি একটা লাইন সেগমেন্ট দিয়ে চেষ্টা করি। সো চলেন এখানে যে আমরা এক একটা পিসওয়াইজ কার্ভ দেখছি, দিজ ওয়ান্স, আমি চাচ্ছি হোয়াট ইফ এখানে এক একটা পয়েন্টকে আমি লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। সাপোজ এই পার্টটাকেও আমি এরকম একটা লাইন চিন্তা করি, এইটা থেকে এখানেও আমি একটা লাইন চিন্তা করি, এখান থেকে এখানেও একটা লাইন চিন্তা করি, এখান থেকে এখানেও একটা লাইন লাইন লাইন। নাও একটু যদি আপনারা চেষ্টা করেন টু রিপ্রেজেন্ট দিজ লাইন্স অ্যাজ দিস কার্ভ, জিনিসটা কিন্তু দেখতে এরকম 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 হবে। কখনোই কিন্তু আপনি যতই ফাইনালি চেষ্টা করেন যে এতটুক থেকে এতটুকু একটা লাইন সেগমেন্ট, এখান থেকে এতটুক, 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 কখনোই কিন্তু এদেরকে আপনি স্মুথ বানাতে পারবেন না। রিজনটা হলো একটা লাইন সেগমেন্টের এখানে যে ডিরেকশনটা থাকে, বা আমরা বলতে পারি এই লাইন সেগমেন্টের যে গ্রেডিয়েন্টটা থাকে, স্লোপ বা ডেরিভেটিভ, এটা কিন্তু প্রত্যেকটা পয়েন্টে থ্রু আউট দ্য লাইন সেগমেন্ট কনস্ট্যান্ট থাকে। আমরা সেটা চেঞ্জ করতে পারি না। সেটা যদি আপনি চেঞ্জ করেন, মানে বেসিকলি এই পয়েন্ট থেকে যদি এন পয়েন্টটাকে এদিকে নিয়ে আসেন, তাহলে কিন্তু লাইন সেগমেন্টটা এই ডিরেকশনে চলে আসে। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ, লাইন সেগমেন্টটাকে কি কখনো আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন না? কিন্তু কারণ এই ডায়াগ্রামটাতে দেখেন এই পয়েন্টের কিন্তু ও বাড়ছিল অ্যান্ড দেন আবার কমে যাচ্ছে, গ্রেডিয়েন্টের কথা বলছি আমি, কিন্তু লাইনসে কিন্তু গ্রেডিয়েন্টস কনস্ট্যান্ট থাকে। তার মানে একটা লাইন সেগমেন্টকে ইউজ করে আপনি শেপটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন না, এরকম স্মুথ বানাতে পারবেন না। হেন্স লাইন সেগমেন্ট দিয়ে এই জিনিসটা করা পসিবল না, যে এই এক একটা ছোট ছোট কার্ভকে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা। উই ক্যান নট ডু দ্যাট। তো এইখানে লাইনটা ফেল করতেছে। হোয়াট অ্যাবাউট কোয়াড্রেটিক? কোয়াড্রেটিকে খেয়াল করে দেখেন, আমার তো কোয়াড্রেটিক কার্ভস দেখতে কীরকম হয়, একটা স্মাইলি অথবা এরকম স্যাড দেখতে হয়। এখন একটা জিনিস আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে লাইন সেগমেন্ট থেকে কোয়াড্রেটিক কার্ভসের ফ্রিডম বেশি থাকে, ওরা বেশি ইলাস্টিসিটি মেনটেন করে। সেটা কীরকম? সাপোজ এরকম যদি জিনিসটা হয়, আপনার এই কোয়াডটা দেখতে, আপনি যদি এই মিড পয়েন্টটাকে সাপোজ নিচে এতটুক নিয়ে আসেন এই দুইটা এন্ড পয়েন্টকে ঠিক রেখে, তাহলে কিন্তু নতুন পয়েন্টটা দেখতে এরকম হয়। আর সাপোজ এই সেম পয়েন্টটাকে আপনি ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলেন, আর আগের দুটা পয়েন্ট এই জায়গাতেই আসে, এবার কিন্তু আপনার কার্ভটা দেখতে তাহলে এরকম হয়ে যাবে। আর সাপোজ এই পয়েন্টটাকে টেনে নিয়ে একদম এইখানে উঠিয়ে ফেললেন, এখন কিন্তু আপনার কার্ভটা দেখতে এরকম হয়ে যাবে, রাইট? ফ্রম হিয়ার টু হিয়ার। এই পয়েন্টটাকে আরও উপরে উঠিয়ে দেন,
এবার দেখতে এরকম হয়ে যাবে। সো আমরা একটা জিনিস বুঝতে পারছি, আবার যদি এই পয়েন্টটাকে একদম মাঝখানে এদিকেও নিয়ে আসেন, এইবার একটা পুরো স্ট্রেট লাইন আপনাকে দিবে। সো ডেফিনেটলি একটা লাইন থেকে একটা কোয়াড্রেটিক কার্ভ gives you more freedom to change its shape, right? তো কিছুটুক হলেও আমরা যদি এই স্প্লাইনগুলোকে একটা কোয়াড্রেটিক কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, অ্যাটলিস্ট কিছু কিছু জায়গায় কিন্তু এই যে এরকম স্মুথনেস আমরা নিয়েও আসতে পারবো। কিন্তু প্রবলেমটা হয় হচ্ছে আমরা যে এই সাইনোসয়েডাল শেপটা, আমাদের যে সাইন গ্রাফের শেপটা হয়, দিস ওয়ান, এই শেপটা, এইটা কিন্তু কখনো আমরা পারবো না একটা কোয়াড্রেটিক কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতে। কেন? বিকজ এখানে খেয়াল করে দেখেন উই হ্যাভ টু স্টেশনারি পয়েন্টস, বাট একটা কোয়াড্রেটিক কার্ভে কিন্তু একটা স্টেশনারি পয়েন্ট এক্সিস্ট করছে। তো আমরা যেহেতু দুইটা স্টেশনারি পয়েন্ট বানাতে পারবো না, তো সাপোজ এই যে এই শেপটা যদি খেয়াল করে দেখেন, এই স্প্লাইনের শেপটা, এই শেপটা কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না ইউজিং দিস কোয়াড্রেটিক ওয়ান। তাহলে এখানে আমাদের কোয়াড্রেটিকটাও ফেল করলো। বাট এতটুক ডিসকাশন করার পর তো আমরা বুঝে গেলাম যে কিউবিক কার্ভ তার মানে ওভারঅল প্রত্যেকটা, এই স্প্লাইনটা যদি খেয়াল করে দেখেন, এই স্প্লাইনের প্রত্যেকটা শেপ কিন্তু তাহলে আমরা কিউবিকটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা এই শেপটাও পারবো। কিভাবে দেখেন, এই শেপটা আমি যদি এইটার উপরেই একটা কিউবিক আঁকার চেষ্টা করি, দেখেন কিউবিক কিন্তু টেকনিক্যালি এতটুক হতো। তার মানে কিউবিকের যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তাদেরকে যদি একটু নিচে নামিয়ে আমি এখানে দিয়ে দিই আর এটাকে নিচে নামিয়ে এদিকে দিয়ে দিই, তাহলেই কিন্তু এই ওয়েভি পার্টটা আমি একটা কিউবিক কার্ভ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবই। হেন্স আমরা কিউবিক দিয়ে এই জিনিসটা করতে পারবো। অফকোর্স কিউবিক দিয়ে তো হবেই, বিকজ ওর দুইটা স্টেশনারি পয়েন্টকে আমরা ম্যানিপুলেট করে যে কোনো শেপে রেন্ডার করতে পারবো। ওদের যদি লাস্টের যে এই যে স্টেশনারি পয়েন্টের যে এন্ড পয়েন্টগুলো থাকে, ইফ উই চেঞ্জ দিজ এন্ড পয়েন্টস, অ্যান্ড কিউবিক দিয়ে যদি পসিবল হয়, ডেফিনেটলি কোয়ার্টিক দিয়েও তো পসিবল হওয়ার কথা, রাইট? বাট আমরা কেন কোয়ার্টিকে যাচ্ছি না? রিজনটা হলো অলরেডি কিউবিকে আমরা যে জিনিসটা চাচ্ছিলাম, যে পুরো একটা বিশাল বড় কার্ভকে আমরা যদি ভেঙে ভেঙে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ওই ভেঙে ভেঙে এক একটা পার্ট যদি কিউবিক কার্ভস ইউজ করা হয়, তাহলে সবার আগে ওদের যে শেপটা দরকার সেই শেপে আমরা মর্ফ করে দিতে পারি, লাস্টে পুরো কার্ভটা পেয়ে যাই। তো যেহেতু অলরেডি কিউবিকে কাজ হয়ে যাচ্ছে, আমরা তো আর দরকার নেই কোয়ার্টিকে যাওয়ার, তাই না? প্লাস কোয়ার্টিক হচ্ছে x⁴, তার মানে কোয়ার্টিক কার্ভসের আমরা যদি ইকুয়েশনগুলো বানাতে যাই, আরও বেশি সময় লাগবে আর রিসোর্সেস লাগবে। সো দরকার নেই। তো এই জন্য সবচেয়ে আইডিয়াল কার্ভ হচ্ছে আমাদের কিউবিক কার্ভস, অ্যান্ড এইটা ইউজ করেই আমরা এখন দেখব কিভাবে এক একটা পার্ট আমরা রেন্ডার করতে পারি। সো এই যে কিছু ইউজফুলনেস দেওয়া, যে ওয়াই কিউবিক কার্ভস, উই নো যে লোয়ার ডিগ্রি পলিনোমিয়ালস অফার টু লিটল ফ্লেক্সিবিলিটি। তার মানে এখানে হচ্ছে লিনিয়ার কার্ভ এবং কোয়াড্রেটিকের কথা বলছে, যে ওদের ফ্লেক্সিবিলিটিটা খুব কম। হায়ার ডিগ্রি যদি বেশি নিয়ে নেই, রিমেম্বার অসিলেশনের কথা, আনওয়ান্টেড উইগলস, লাস্টে গিয়ে অনেক বেশি এরকম জিটারি হয়ে যায়, এই যে এরকম, রাইট? এগুলো আমরা চাচ্ছিলাম না, যেটা হায়ার পাওয়ারে হয়ে যায়। আর অফকোর্স আরও কম্পিউটেশন চলে আসে। আর দেখেন, no lower degree representation allows a curve segment to be defined by two given endpoints with given derivative at each endpoint. এই কথাটার মানেটা কি? সেটা হলো আমরা এই যে স্টেশনারি পয়েন্টসগুলোর কথা বলছি, আর এই যে এখানে আমরা ধরে নেই কিউবিক পলিনোমিয়াল বানানোর জন্য তো আমার 4টা পয়েন্ট দরকার, রাইট? সো এইটাকে যদি আমি বানাতে চাই, তাহলে দেখেন আমি যদি এই পয়েন্ট 2 এর এন্ড পয়েন্টটাকে উপরে সরিয়ে দেই, বা এই পাশে স্ট্রেচ করি, বা এই পাশে স্ট্রেচ করি, এইটা যেই দিকে ওর ডিরেকশনটা মুভ করবে, ওইটা এই পয়েন্ট 1-এ আমার যে ট্যানজেন্ট বা গ্রেডিয়েন্টটা থাকবে ওইটা কন্ট্রোল করতে পারে। সিমিলারলি এই পয়েন্ট 4-এর যে আমার ট্যানজেন্ট বা গ্রেডিয়েন্টটা থাকবে, সেটা এই পয়েন্ট 3-কে কন্ট্রোল করতে পারবে, এটার যদি আমি পয়েন্টটাকে চেঞ্জ করে দিই।
হেন্স এটা শুধুমাত্র আমরা দেখতে পারি কিউবিকে পসিবল, আর এর থেকে বেশি হায়ার ডিগ্রিতে আমরা যাব না, বিকজ অফ কোর্স উই নো দি ইস্যু। তো এখান থেকে আমরা ওভারঅল দেখতে পারবো যে কেন কিউবিক কার্ভস সবচেয়ে আইডল। ওকে, তো এটা যদি আমাদের হয়ে যায়, তাহলে আমরা তো এতক্ষণ অনেক কথা বলে আসছি যে কিভাবে আমরা পুরো কার্ভটাকে একবারে রিপ্রেজেন্ট না করে আমরা ছোট ছোট এরকম স্প্লাইনস ভেঙে নিব, যে এই পার্টটাকে রেন্ডার করব আলাদা, এই পার্টটাকে আলাদা রেন্ডার করব, এটাকে আলাদা রেন্ডার করব, এরকম করে করে প্রত্যেকটা স্প্লাইনকে আলাদা আলাদা করে ক্রিয়েট করে লাস্টে ওদেরকে আমরা কম্বাইন করে দিব। তো এখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কার্ভটাকে তো জাস্ট যেমনে তেমনি এঁকে দিলে হয়ে গেল না, কার্ভটা নিডস টু বি পারফেক্টলি স্মুথ, তাই না? কারণ আমরা যখন ভেক্টর গ্রাফিক্সে ইউজুয়ালি কার্ভস ইউজ করি, এটা দিয়ে আমরা কোনো অবজেক্ট বা কোনো হিউম্যান ডিজাইন করতে পারি, বা কোনো প্যাথ বা কোনো ট্র্যাজেক্টরি ডিজাইন করতে পারি, কোনো কিছুর মোশনের জন্য আমরা কার্ভ ইউজ করে ওর মোশনটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, রাইট? তো প্রত্যেকটা জিনিসে আমাদের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ভটা যেন ওভারঅল সবগুলো পয়েন্টে স্মুথ থাকে। এই স্মুথনেসটাকেই আমরা কন্টিনিউটি বলছি। এখান থেকেই আমাদের এই কন্টিনিউটি কনসেপ্টটা শুরু হয়। সো এই কন্টিনিউটি কনসেপ্টটার মানে কি? কন্টিনিউটি আমাদেরকে বোঝায় এটার অনেক লেভেল অফ প্যারামিটার্স আছে কন্টিনিউটি বলে। বাট এখানে দেখেন সহজ করে কি লেখা, কন্টিনিউটি বলতে স্মুথনেস বুঝাচ্ছে, আবার বলছে ইজ দেয়ার এনি গ্যাপ অর সাডেন টার্নস। সাডেন টার্নস, গ্যাপ বলতে আমরা বুঝতে পারি যে মেবি এরকম একটা কার্ভ, এটার পর এখানে একটা গ্যাপ, অ্যান্ড দেন এখান থেকে আবার স্টার্ট হচ্ছে। বাট হোয়াট আর দে টকিং অ্যাবাউট সাডেন টার্নস? এই জিনিসটা আমাদের বুঝতে হবে, হোয়াট ডু দে মিন বাই দিস।